আজ আমরা তোমার চ্যাপ্টার 4 এর বি ও চ্যাপ্টারের এই সাব চ্যাপ্টারের মূলত হেডিংটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো শুরুতেই অলরেডি আমরা যতটুকু জানি মানে সির ভিতরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডেফিনেশনটা দেখছি, তারপরেও এক কথাই আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা যদি আপনাদের কখনো আসে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আছে একই জিনিস, জাস্ট দুটো নাম। বায়োটেকনোলজিতে মলিকুলার বায়োলজিতে মূলত আমরা যে মডার্ন মলিকুলার বায়োলজির যে টেকনিকটা ইউজ করি সেটাকে আমরা বলছি কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটাকে আমরা এক কথাই ঘটনা আছে যে ডেফিনেশনটা একটা সুন্দর একটা ডেফিনেশন আছে। Genetic engineering is the most fundamental mechanics of biotechnologies and is a recent offshoot of biotechnological research. বিভিন্ন ধরনের তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং মলিকুলার বায়োলজির রিসার্চের জন্য, বায়োটেকনোলজির বিভিন্ন ধরনের মডার্ন রিসার্চের জন্য আমরা সাধারণত যে টেকনিকটা ইউজ করছি তাকে আমরা বলছি কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটাকে আমরা শর্টলি আরো দুইভাবে বলতে পারি। এক হচ্ছে কাট, আনজিপ অ্যান্ড রিভাইল, অর্থাৎ আমরা স্পেসিফিক কোনো ফ্র্যাগমেন্টকে আমরা কাটবো, আনজিপ মানে আবার তাকে জোড়া দেব এবং নতুন করে আবার রিকনস্ট্রাক্ট করে আমরা নতুন একটা প্রোডাকশন, একটা হাইব্রিড একটা প্রোডাকশন করব। শর্টলি আমরা বলছি কি কাট, আনজিপ অ্যান্ড রিভাইল ইজ কল্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটাকে আরো সহজে আমরা বলতে পারি চেঞ্জিং অফ জিনস বাই ইনভিট্রো প্রসেসেস। আমরা কোনো স্পেসিফিক জিন বা স্পেসিফিক ফ্র্যাগমেন্টকে যদি কোনো ইনভিট্রো প্রসেসের মাধ্যমে আমরা সাধারণত চেঞ্জ বা মডিফিকেশন করতে চাই তাহলে যে টেকনিকটা ইউজ করছি তাহলে আমরা বলছি কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বেসিক্যালি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে আমরা যে টার্মটা বলছি, জ্যাক উইলিয়ামসন নামক একজন সায়েন্টিস্ট তার একটা নোভেল যার নাম ছিল তোমার ড্রাগনস আইল্যান্ড। এই ড্রাগনস আইল্যান্ড নামক একটা নোভেলে উনি সর্বপ্রথম, এই নোভেলটা মূলত একটা সায়েন্স ফিকশন একটা নোভেল, ঠিক আছে, এটাতে উনি 1953 সালে সর্বপ্রথম এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং টার্মটা ইউজ করেন। তো এই জায়গা থেকে আপনারা শুধুমাত্র এক কথায় ডিফাইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশনটা একটু দেখবেন, পরীক্ষা যদি থাকে 1-2 মার্কের ডেফিনেশনটা দিয়ে আপনারা ঘটনা আছে যে এর কে সর্বপ্রথম নামকরণ করে, কত সালে করে, একটু ইতিহাসটা একটু লিখে দেবেন। এরপরে যে জিনিসটা আপনাদের আছে দেখবেন অ্যাক্টিভিটি অফ লাইগেজ। আমরা যতটুকু জানি আপনারা এই কোর্সে চ্যাপ্টার 1 এর ভিতরে আপনার লাইগেজ এনজাইম সম্পর্কে আপনারা পড়িয়েছেন। অর্থাৎ লাইগেজটা কি একটা ইম্পর্টেন্ট এনজাইমস দ্যাট ইজ ইউজড ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দ্য মেইন ফাংশন অফ লাইগেজ ইজ লাইগেশন। অর্থাৎ বিভিন্ন ধরনের কোনো ফ্র্যাগমেন্টকে আমরা যদি কাটি, সেটা ভেক্টর হোক, সেটা একটা স্পেসিফিক ডিএনএ ফ্র্যাগমেন্ট হোক, একটা স্পেসিফিক জিনটা হোক, কাটার পরে তখন আমরা কি করবো, একে আবার জোড়া দেবো। জোড়া দেওয়ার জন্য যে এনজাইমটা ইউজ করি তাকে আমরা বলছি কি লাইগেজ। এই লাইগেজটা সাধারণত 3 ভাবে হতে পারে, 3 রকম হয়। তার মধ্যে কি T4 ডিএনএ লাইগেজ, ইকোলাই ডিএনএ লাইগেজ, আর একটা কি থার্মোটলারেন্ট ডিএনএ লাইগেজ। এই ধরনের মোট কয়েক ধরনের মূলত লাইগেজ, আরো কয়েক ধরনের থাকতে পারে, ঠিক আছে। তো লাইগেজটা মূলত আমরা ইউজ করি কিসের জন্য, লাইগেশনের জন্য। এই যে যখন আমরা লাইগেশনের জন্য ইউজ করি তখন এই জায়গাটায় আমরা যে জিনিসটা অলরেডি বলছি সেটা হচ্ছে আমরা কি করবো, আমরা আগে কাটবো। কাটার সময় সাধারণত আমরা একটা ডিএনএ ফ্র্যাগমেন্টকে সাধারণত 2 ভাবে কাটতে পারবো। আমরা চাইলে একেবারে এটাকে একেবারে সোজা ভাবে কাটতে পারবো, আর আমরা চাইলে এটাকে একটু খাঁজ আকারে কাটতে পারবো। দুটো ভাবে কাটতে পারি। আপনাদের এটাকে একটা ফিগার আছে, একটু দেখেন, মাঝখানের বেসটা দেখেন GCATCC, এই জায়গাটা 6টা কি আছে তোমার নাইট্রোজেনাস বেস আছে। দেখো নিচেরটাই সিমিলারলি, জাস্ট আমরা জানি যে কি হবে তোমার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। অনেক সময় সাধারণত বলি যে উপরে যে ধরনের বেস থাকবে নিচেরটাতে একেবারে অপোজিট বেস বসবে। অর্থাৎ জি আমরা জানি গুয়ানিনের অপোজিট সাধারণত কি বসে, সাইটোসিন। আমরা অ্যাডেনিনের অপোজিটে আমরা জানি সাধারণত বসে কি থাইমিন। সাইটোসিন, গুয়ানিন আর আছে অ্যাডেনিন কে থাইমিন, যার কারণে আমরা কি সাইটোসিন এবং গুয়ানিন এই দুটো বেসকে আমরা সাধারণত বলি কি
এই দুটো বেসকে আমরা সাধারণত বলি আপনার পিউরিন বেস আর অ্যাডেনিন এবং আপনার থাইমিনকে আমরা সাধারণত বলছি কি পাইরিমিডিন বেস। এখন এই জায়গাটা একটা জিনিস দেখেন, আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটার সময় আমরা যদি একেবারে মাঝামাঝি অর্থাৎ এ টির মাঝখান থেকে টি এর মাঝখান থেকে যদি সরাসরি কাটি, তাহলে আমার ফ্র্যাগমেন্টটা হবে কি একেবারে স্ট্রেট সোজা। এই ধরনের ফ্র্যাগমেন্টকে সাধারণত আমরা বলি কি, এই ধরনের ফ্র্যাগমেন্টকে আমরা বলবো সাধারণত ব্লান্ট এন্ড। ব্লান্ট, এ দেখেন নিচে ডেফিনেশনে লেখা আছে the simplest DNA of the DNA standard molecule is called blunt end. Blunt ends also called non-cohesive end since there are no occupied DNA strands floating at the end DNA. যদি আমরা একেবারে স্ট্রেটলি কাটি তাহলে সেটাকে আমরা বলছি কি ব্লান্ট এন্ড। আর যদি আমরা কি করি কাটার সময় দেখেন প্রথমে দুটো জি আছে অর্থাৎ ডাবল জির পরে কাটলাম উপরের ফ্র্যাগমেন্ট, আর নিচের ফ্র্যাগমেন্ট যদি আমরা কি করি অর্থাৎ টি এর পরে কাটি, তাহলে একটা জিনিস দেখেন যে জি জি আর নিচেরটা টি এর পরে যদি কাটি তাহলে এই জায়গাটা আপনার একটা সিঁড়ি টাইপের একটা খাস টাইপের হচ্ছে। এই ধরনের যে কাটিং সিস্টেম এইটাকে আমরা সাধারণত বলি কি কোহেসিভ এন্ড। কোহেসিভ। এখন আপনারা একটু খেয়াল করবেন, অনেক সময় হয় দেখবেন একটু খাস থাকলে বলে তোমার জয়নিং স্ট্রেংথটা একটু বেশি হয়, আর যদি আপনি একেবারে মুখোমুখি হয় তাহলে অনেক সময় হবে কি আপনার জোড়া দেওয়ার পরও ওইটা অনেক সময় কি হতে পারে আপনার হয়তো খুলে যেতে পারে, আপনার জয়নিংটা হয়তো সাধারণত কি হতে পারে লিকেজ হতে পারে, ওইটা হয়তো ব্রোকেন হয়ে যেতে পারে। যার কারণে একটু খেয়াল রাখবেন অনেক সময় আপনারা কোহেসিভ এন্ড এবং স্টিকি এন্ডের মধ্যে, এই স্টিকি এন্ডের মধ্যে সাধারণত বেশি স্টেবল হচ্ছে আপনার কি কোহেসিভ এন্ডটা। তো এই জায়গায় আপনাদের অনেক সময় পরীক্ষা একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে কোহেসিভ এন্ড এবং ব্লান্ট এন্ডের জাস্ট ডেফিনেশন হয়তো সরাসরি দিয়ে দিতে ডিফাইন কোহেসিভ এন্ড এন্ড ব্লান্ট এন্ড। এক কথায় আপনারা গঠন আছে যে কি ডেফিনেশনটা দেন, আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি দুটো ফিগার এভাবে আপনি বেস পেয়ার আকারেও দেখাইতে পারেন, নইলে আপনি একটা ফিগার আকারেও দেখাইতে পারেন, একটা একেবারে স্ট্রেট দেখাবেন আর একটার মাথা একটু খাস করে দেখাবেন। এরপরে এই জায়গাটা একটা জিনিস লেখা আছে দেখবেন কোহেসিভ এন্ড জয়নিং। কোহেসিভ এন্ড জয়নিং কখন বলছি অর্থাৎ আমি কোহেসিভ এন্ড রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যখন আমরা কোহেসিভ এন্ড ক্লোনিং। কোহেসিভ এন্ড আমরা প্রথমে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কোহেসিভ এন্ড আমরা আগে কি করলাম এটাকে ডিএনএ ফ্র্যাগমেন্ট বা জিনটাকে আমরা আগে কাটলাম, কাটার পরে লাইগেজ এনজাইম দ্বারা আমরা সাধারণত কি করব আমরা দুটো স্পেসিফিক ফ্র্যাগমেন্ট বলো বা একটা স্পেসিফিক জিন একটা ভেক্টরের সাথে আমরা সাধারণত কি করব এটাকে লাইগেশন করব। লাইগেশন করব আমি ফিগার দেখালে তোমরা বুঝতে পারবা, দেখো নিচের দিকে এই দেখো ফিগার, আমরা এই যে একটা ভেক্টরটাকে এটা বলে স্টিকি এন্ড, দুটো দেখো এরকম একটা খাস দেখা যাচ্ছে আর একটা স্পেসিফিক ফ্র্যাগমেন্টকে আমরা কাটলাম, কাটার পরে এটার সাথে আমরা কি করলাম জোড়া দিলাম, জোড়া দেওয়ার পরে আমার নতুন কি তৈরি হলো একটা স্পেসিফিক জিন আর একটা ভেক্টরের সাথে জোড়া দিলে আমার যে নতুন একটা ভেক্টর তৈরি হবে সেটাকে আমরা কি বলবো রিকম্বিনেন্ট ভেক্টর বা রিকম্বিনেন্ট ডিএনএ। যদি প্লাজমিড বলি তাহলে আমরা কি বলবো রিকম্বিনেন্ট প্লাজমিড। এখন এই যে প্লাজমিডটা তৈরি হলে এই প্লাজমিডটাকে আমরা যদি আর্টিফিশিয়ালি অর্থাৎ পিসিআর এর মাধ্যমে আমরা কি করি রিকম্বিনেশন করি, অনেকগুলো সংখ্যা বৃদ্ধি করি, তাহলে এটাকে বলবো আমরা কি আর্টিফিশিয়াল প্রসেস বা আর্টিফিশিয়াল ক্লোনিং। আর যদি এটাকে আমরা কোনো মডেল হোস্ট একটা ইকোলাইয়ের মধ্যে দেখো এই জায়গায় ছবিতে লেফট সাইডে ছবিটা দেখো একটা ডিএনএ তৈরি করার পরে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার পরে একটা ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে সাধারণত এটাকে কি করা হয় ট্রান্সফার করা হয়, করার পরে আমরা ব্যাকটেরিয়ার ভিতরে যদি আমরা সাধারণত ক্লোনিং বা মাল্টিপ্লাই করে থাকি তাহলে এটাকে আমরা কি বলবো ন্যাচারাল ক্লোনিং। এখন জিনিসটা আছে আমরা স্টিকি এন্ড ক্লোনিং বলছি তাহলে কখন যখন আমরা একটা স্টিকি এন্ডে সাধারণত একটা ডিএনএ তৈরি করে নিলাম, স্টিকি এন্ড কাটিং এর মাধ্যমে সাধারণত একটা কি করব আমরা স্পেসিফিক ডিএনএ ফ্র্যাগমেন্ট ইনসারশনের মাধ্যমে ঘটনা একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার পরে যদি আমরা কোনো ক্লোনিং করে থাকি তাহলে সেটা বা মাল্টিপ্লাই করে থাকি তাহলে সেটাকে বলছি আমরা কি কোহেসিভ এন্ড ক্লোনিং। জাস্ট এক কথা এটার একটা ডেফিনেশনটা একটু দেখো। ব্লান্ট এন্ড অলরেডি আমি তোমাদেরকে বলছি। এরপরে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টিকি এন্ড ব্লান্ট এন্ড, তাহলে আপনারা একেবারে ক্লিয়ার স্টিকি এন্ড আর ব্লান্ট এন্ড বলছি আমরা যখন অর্থাৎ যখন স্টিকি শেপে যখন আমরা ফ্র্যাগমেন্টকে সাধারণত কি করব কাটবো তখন এইটাকে বলছি আমরা কি স্টিকি, আর যখন ব্লান্ট স্ট্রেট কাটের মাধ্যমে সাধারণত যখন আমরা কি করব
কোনো ফ্র্যাগমেন্টকে কাটবো তাহলে সেটাকে আমরা কি বলবো, ব্লান্ট এন্ড। পরীক্ষায় যদি আপনাদের এক কথাই থাকে, 2 মার্ক দেওয়া থাকলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টিকি এন্ড অ্যান্ড ব্লান্ট এন্ড, সর্বাত্মক এক কথাই গঠন আছে, আপনি ডেফিনেশনটা দিয়ে আপনি চাইলে একেবারে শর্টলি একটা ফিগারে দেখা দিতে পারেন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দেখা দিতে পারবেন, ঠিক আছে। 2 এর ভিতরে 2 আপনাদের পাবেন তখন। এখন এর মাঝে একটা জিনিস, তারপরে যে জিনিসটা আছে দেখবেন একটু লেখা, সেটা আছে লিঙ্কারস এন্ড অ্যাডাপ্টার। লিঙ্কার এবং অ্যাডাপ্টার আমরা কাকে বলি? লিঙ্কার বলতে আপনাদের যে জিনিসটা লেখা আছে দেখেন, শর্ট ডাবল স্ট্যান্ডার্ড অলিগোনিউক্লিওটাইড উইথ ব্লান্ট এন্ড। ব্লান্ট এন্ডে সাধারণত আমরা বলছি যে লাইগেজ এনজাইম জোড়া দেব। লাইগেজ এনজাইমকে জোড়া দেওয়ার পরেও বিভিন্ন কারণে, অনেক সময় বিভিন্ন ধরনের কেমিক্যাল হোক বা ফিজিক্যাল হোক, বিভিন্ন এজেন্ট, বিভিন্ন প্যারা ফ্যাক্টরস এর কারণে, বিভিন্ন এজেন্টের কারণে অনেক সময় ঘটে যে তোমার এই জয়েনিংটা অনেক সময় কি হয়, ব্রোকেন হয়ে যায়, খুলে যায়। যার কারণে অনেক সময় হয় কি যে আমরা লাইগেজ এনজাইম দিয়ে জোড়া দেওয়ার পরেও আমরা অনেক সময় কিছু অলিগোনিউক্লিওটাইড সিকোয়েন্স দিয়ে আমরা সাধারণত কি করি, ওই জোড়াটাকে আরো সিল করে দিই। আরো বেশি ঘটনা আছে, যেমন আপনারা এক্সাম্পল সরাসরি বললে বুঝবেন, আমরা অনেক সময় দেখবেন ইলেকট্রিক তার মারগুলো অনেক সময় দেখবেন আমরা কি করি, দুটো তার একসাথে জোড়া দেওয়ার পরে দেখবেন টেপ দিয়ে উপরে লাগাই দিই, যাতে এক হচ্ছে কি হয়, আরো বেশি তার স্ট্রেংথ বেশি হয় এবং এক কি হবে, ওই জায়গাটা অনেক সময় দেখা যাচ্ছে তুমি যাতে নর্মালি হাত দাও তাহলে যাতে ইলেকট্রিক শক ঠক যেন না হয়। সিমিলারলি তো কোনো ডিএনএ ফ্র্যাগমেন্টকে স্টিকি এন্ডে কাটার পরে আমরা এটাকে সিল করার জন্য এই জায়গায় এক ধরনের শর্ট এবং ডাবল স্ট্যান্ডার্ড অলিগোনিউক্লিওটাইড ফ্র্যাগমেন্ট ইউজ করে থাকি, যেটাকে আমরা বলছি কি লিঙ্কার। আর অ্যাডাপ্টার বলছি কখন, যখন আমরা তোমার ব্লান্ট এন্ডে জয়েন করার পরে আমরা এই জায়গাটায় গঠন আসছে শর্ট কেমিক্যাল সিনথেসিস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড অথবা ডাবল স্ট্যান্ডার্ড গঠন আসছে অলিগোনিউক্লিওটাইড যখন আমরা ইউজ করে থাকি, সেটাকে বলছি আমরা কি অ্যাডাপ্টার, অ্যাডাপ্ট করার জন্য। এখন লিঙ্কার এবং অ্যাডাপ্টার, এটা আপনাদের পরীক্ষা অনেক সময় থাকে, ডিফাইন লিঙ্কার এন্ড অ্যাডাপ্টার, হয়তো 2 মার্ক বা 3 নাম্বার থাকলো, ঠিক আছে। এবং যদি পার্থক্য থাকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিঙ্কার এন্ড অ্যাডাপ্টার, ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে একটা দুটো পয়েন্ট দিয়ে আপনারা একটু কষ্ট করে লিখে ফেলবেন। এরপরে যে জিনিসটা আপনাদের সিলেবাসে আছে দেখবেন, হোমোপলিমার টেইলিং, এই ধরনের একটা জিনিস আপনাদের সিলেবাসে আছে দেখবেন, ঠিক আছে। হোমোপলিমার বলতে সাধারণত আমরা সাধারণত হোমো মানে বলতে বুঝি কি সেম, একই ধরনের পলিমার। তো ডেফিনিশনটা দেখেন লেখা আছে, হোমোপলিমার ইজ এ হাই মলিকুলার মাস ম্যাক্রোমলিকুল পলিমার হুইচ ইজ ফর্মড ফ্রম ওয়ান টাইপ অফ মোনোমার। অনেকগুলো মনোমার তোমার কি হবে, তোমার অনেকগুলো একই ধরনের মনোমার দ্বারা সাধারণত কি হবে, একটা হাই মলিকুলার মাস একটা পলিমার সাধারণত ফর্ম করে। এই ধরনের পলিমার গুলোকে আমরা সাধারণত বলছি কি হোমোপলিমার, ঠিক আছে। আর হোমোপলিমার টেইলিং বলছি আমরা যখন DNA can be joined without using DNA ligase in vitro in a system known as homopolymer tailing. অর্থাৎ যখন ডিএনএ কে আমরা সাধারণত কি করে আমরা বলছি, অর্থাৎ জয়েনিং করাচ্ছি, তখন একদিকে ঘটবে হোমোপলিমার টেইলিং এর ক্ষেত্রে একদিকে ঘটে সাধারণত, যেমন তোমার আমরা জানি একটা ডিএনএ ফ্র্যাগমেন্টের সাধারণত ডিরেকশন থাকে দুটো স্ট্যান্ড থাকলে 2 ধরনের ডিরেকশন থাকবে, একদিকে আছে 5 প্রাইম টু 3 প্রাইম, আর একদিকে আছে কি 3 প্রাইম টু 5 প্রাইম। এই যে দুটো ডিরেকশন, এই ডিরেকশনের কারণে অনেক সময় কি ঘটবে, তোমার আমরা জানি সাধারণত ডিএনএটা সিনথেসিস হয় কি 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে, ঠিক আছে। তো এই জায়গাটায় তোমার সাধারণত 3 প্রাইম এন্ডে সাধারণত তোমার ডিএনটিপি সাধারণত অ্যাড থাকে 3 প্রাইম এন্ডে, আর তোমার সাধারণত দুটো এন্ড যেহেতু বলছে, আর একটা ঘটবে আপনার 5 প্রাইম এন্ড। 3 প্রাইম এন্ডে সাধারণত আপনার 3 প্রাইম এন্ডে এবং 5 প্রাইম এন্ডের একদিকে আমার ডিএনটিপি নিউক্লিওটাইড গুলো যুক্ত থাকবে এবং আর একদিকে ঘটনা আছে আপনার থাকবে অনেকগুলো এ আকারে দেখাবে, পলি এ। তোমার অ্যাডেনিন নিউক্লিওটাইড গুলো ঘটনা আছে পরপর করে সিকোয়েন্স থাকবে। তাহলে যখন তোমার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, বিভিন্ন ধরনের মলিকুলার মেকানিজম শুরু হবে, তখন ইজিলি ঘটনা আছে যে কি হবে,
সিনথেসিস হওয়ার জন্য যখন নতুন করে ফ্র্যাগমেন্ট তৈরি হবে তখন কি হবে, তোমার সেই জায়গাটাই ঘটনা আছে এক, তোমার নতুন যেসব প্রাইমার গুলো সিনথেসিস হওয়া দরকার, প্রাইমার করে নতুন যেসব ফ্র্যাগমেন্ট গুলো, যেমন আপনারা হয়তো ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে অকাজাকি ফ্র্যাগমেন্টেড এগুলো নাম শুনেছেন, ঠিক আছে। নতুন কোন ফ্র্যাগমেন্ট গুলো যাতে সাধারণত তোমার তৈরি ইজিলি যাতে তৈরি হয়, যার কারণে ঘটনা আছে তোমার এই ডিএনএ এই ফ্র্যাগমেন্টের 3 প্রাইম এবং 5 প্রাইম দুদিকে ঘটনা আছে, একদিকে তোমার ডিএনটিপিএস সাধারণত অ্যাড থাকে এবং আর একদিকে পলিএ টেইল বলি আমরা। এই এটা সাধারণত পরপর করে সাজানো থাকে, এটা দেখতে অনেক সময় টেইলের মতো, লেজের মতো দেখা যায়, যার কারণে এটাকে বলা আছে পলিএ টেইল। একদিকে থাকবে পলিএ টেইল আর একদিকে থাকবে তোমার কি আমার ডিএনটিপি থাকবে। তো এই ধরনের ঘটনা হচ্ছে যে টেইল শেপে যদি কখনো কোনো পলিমার ঘটনা আছে ফরমেশন হয়, তাহলে এই ধরনের পলিমারটাকে আমরা বলছি হোমোপলিমার টেইলিং। হোমোপলিমার টেইলিং এ জায়গায় তোমরা ডেফিনেশনটা একটু দেখো, যদি এ জায়গায় বেশি জটিল মনে হয় তোমরা গুগল বা যে কোনো জায়গা থেকে তোমরা মূলত এক কথাই 2-3 লাইনে হোমোপলিমার টেইলিং জাস্ট ডেফিনেশনটা একটু দেখো। তোমাদের আগের ব্যাচে যদি পড়ে যায় তাহলে দেবো না, নইলে অনেক সময় হোমোপলিমার টেইলিং ডেফিনেশনটা থাকে। এরপর আপনাদের আমরা অনেকটা শেষের দিকে চলে আসছি, এরপরে দেখেন লেখা আছে জিনোমিক ডিএনএ, জিনোমিক লাইব্রেরি। জিনোমিক লাইব্রেরি বা জিনোমিক ডিএনএ লাইব্রেরি আপনারা, আমি যতটুকু জানি এই কোর্সে আপনাদের চ্যাপ্টার 5 এর ভিতরে ওই ভেক্টর জিন ক্লোনিং এর ওই জায়গাটায় তোমার জিনোমিক ডিএনএ লাইব্রেরি এবং সিডিএনএ লাইব্রেরি এই জিনিসটা তোমাদের ওই জায়গায়ও আছে, এই চ্যাপ্টারও আছে, দুই জায়গায় আছে। এখন জিনোমিক লাইব্রেরি বলছে আমরা যখন কি করব, সরাসরি জিনোমিক ডিএনএটা আমরা একটা রিস্টোরেজ ফর্মে একটা ঘটনা হচ্ছে যে কি করব, জার্মপ্লাজম আকারে হোক, আমরা জিন ব্যাংক হিসেবে যদি এটাকে আমরা লং টার্ম ইউজ বা প্রিজার্ভেশনের যদি জিনোমিক ডিএনএটাকে সাধারণত আমরা স্টোর করে থাকি, তাহলে এই ধরনের ফর্মটাকে আমরা সাধারণত বলছি কি জিনোমিক লাইব্রেরি। এখন কেন আমরা মূলত ঘটনা আছে এটাকে আমরা কি করবো লাইব্রেরি তৈরি করবো, এটা খেয়াল করতে হবে। আপনার জানেন এই যে আণবিক শক্তি কমিশনের পাশে এই জায়গাটাই আপনার বায়োটেকনোলজির একটা গবেষণাগার আছে, যেটাকে বলা হয় আপনার এএনআইবি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। এর পাশেই বর্তমান সরকার 460 কোটি টাকা ব্যয় করে একটা লাইব্রেরি তৈরি করতেছে, জিন ব্যাংক হিসেবে একটা লাইব্রেরি তৈরি করা হচ্ছে, যে জায়গাটায় বিভিন্ন ধরনের তোমার জিনোমিক বলেন, সিডিএনএ লাইব্রেরি বলেন, জার্মপ্লাজম আকারে বিভিন্ন ভাবে আমরা কোনো ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, কোনো মানে হাইব্রিড ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি বিভিন্ন ধরনের পেয়ে থাকি, বিভিন্ন স্পিসিস, বিভিন্ন ধরনের প্লান্টস বলো, এনিম্যাল বলো, বিভিন্ন সোর্স থেকে, ন্যাচারাল স্যাম্পল থেকে, তাহলে এগুলোকে যদি আমরা কি করি স্টোর করে রাখি, তাহলে আমরা কি করতে পারবো, এগুলো তোমার মাইক্রো প্রপাগেশন বলো, বিভিন্ন ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনিকের মাধ্যমে চাইলে আমরা লং টার্ম এটা ইউজ করতে পারবো। আমরা কিসের জন্য, বিভিন্ন ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলো, টিস্যু কালচার বলো, এইসব পারপাজে। তো তোমার জিনোমিক ডিএনএ লাইব্রেরি কনস্ট্রাকশনের জন্য মানে আমাদের কয়েকটা স্টেপ আছে, তার মাঝে 4টা স্টেপ আছে। আমরা আগে স্টেপ গুলো একটু দেখি। দেখো, এক্সট্রাক্ট এন্ড পিউরিফাই ডিএনএ। আমার লাইব্রেরি তৈরি করার জন্য প্রথম কাজ হচ্ছে কি, এই জায়গাটাই আরো একটা কথা আগে আসার দরকার ছিল, সেটা হচ্ছে প্রথমে আসবে এক্সট্রাক্ট এন্ড পিউরিফাই ডিএনএ বলা আছে। অর্থাৎ প্রথমে কি করবা, তুমি ডিএনএ আইসোলেট করবে এবং পিউরিফাই করবে। এখন আইসোলেট ডিএনএ পিউরিফাই করার আগে প্রথমেই তো তোমার দরকার ছিল সিলেকশন করা। এই জিনিসটা এই জায়গায় দেয় না, আপনার চাইলে ইনক্লুড করে দিতে পারেন সিলেকশন অফ ডিজায়ার্ড ডিএনএ। প্রথম কাজ আছে আপনি সিলেকশন অফ একটা স্পেসিফিক ডিএনএটাকে সিলেক্ট করবেন, যে কোনো স্পিসিস থেকে কোন ডিএনএটা আমি নেব। তারপরে পয়েন্ট আসবে আপনার কি এক্সট্রাক্ট এন্ড পিউরিফাই ডিএনএ। ডিএনএটাকে আপনি এক্সট্রাক্ট বা আইসোলেট করবেন এবং তাকে কি করবেন, পিউরিফাই করবেন। তারপরে যে জিনিসটা বলা আছে দেখবেন, ডাইজেস্ট ডিএনএ উইথ রেস্ট্রিকশন এনজাইম। দিস ক্রিয়েটস ফ্র্যাগমেন্টস দ্যাট আর সিমিলার ইন সাইজ এন্ড কন্টেইনিং ওয়ান অর মোর জিনস। তুমি এই ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে ডাইজেস্ট বলতে বেসিক্যালি কি করবা, কাটবা। একটা স্পেসিফিক ফ্র্যাগমেন্টে তুমি এই জিনটাকে ঘটনা আছে তুমি কি করবা, কাটবা, যার মধ্যে তোমার কি থাকবে, অনেকগুলো ফ্র্যাগমেন্ট থাকবে এবং অনেক ধরনের জিন সাধারণত তার মাঝে তোমার কি থাকতে পারে। এরপরে যে জিনিসটা আছে দেখো, 3 নম্বরে বলা আছে ইনসার্ট দ্য ফ্র্যাগমেন্টস অফ ডিএনএ ইনটু ভেক্টর। তুমি এই যে ডিএনএটা কাটলা, এবার তুমি কি করবা, একটা ভেক্টরকে নিয়ে ভেক্টরটাকেও তুমি কি করবা, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবা। সে স্টিকি এন্ড হতে পারে, সে ব্লান্ট এন্ড হতে পারে। কাটার পরে তখন তুমি কি করবা, এইবার লাইগেজ এনজাইম দিয়ে তুমি স্পেসিফিক ফ্র্যাগমেন্টটাকে ভেক্টরের সাথে কি করবা, তুমি জোড়া দিয়ে দিবা।
যখনই তুমি জোড়া দিয়ে দিবা তখন তোমার তৈরি হবে কি একটা রিকম্বিনেন্ট মলিকুল বা একটা রিকম্বিনেন্ট ডিএনএ, একটা জেনেটিক্যালি মডিফাইড ডিএনএ, অথবা রিকম্বিনেন্ট ভেক্টর, বা আমরা কি বলবো একটা তোমার কি হাইব্রিড ভেক্টর বা হাইব্রিড প্লাজমিড আমার তৈরি হবে। যখনই এটা তৈরি হবে তারপরে লাস্ট দেখেন শেষ লাইনে 4 নম্বর পয়েন্টে লেখা আছে দিস রিকম্বিনেন্ট মলিকুলস আর টেকেন আপ বাই এ হোস্ট ব্যাকটেরিয়াম বাই ট্রান্সফেকশন ক্রিয়েটিং এ ডিএনএ লাইব্রেরি। তখন তুমি কি করবা, তুমি এই যে ডিএনএটা তৈরি করলে, রিকম্বিনেন্ট ডিএনএ বললো বা রিকম্বিনেন্ট প্লাজমিড বলো, রিকম্বিনেন্ট ভেক্টর বলো, এটাকে তুমি একটা মডেল হোস্ট, একটা ব্যাকটেরিয়ার ভিতরে তুমি অনেকগুলো মেথড আছে, তোমাদের 8 সেমিস্টার আমি পড়াবো, ট্রান্সফেকশন, ট্রান্সফরমেশন, ঠিক আছে, কনজুগেশন, অনেক মেথডের আছে যেগুলোর মাধ্যমে তুমি স্পেসিফিক ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে তুমি কি করবা, হোস্টের ভিতরে তুমি ট্রান্সফার করবা, ঠিক আছে। যখনই তুমি ট্রান্সফার করবা এবং এই ব্যাকটেরিয়াটাকে যদি তুমি সাধারণত কি করো, একটা মিডিয়া বলো, একটা সলিউশনের ভিতরে যদি তুমি এটাকে প্রিজার্ভ করে রাখো, তাহলে কি হলো, তোমার এই একটা লাইব্রেরি অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল এবং এটাকে তুমি একটা নির্দিষ্ট টেম্পারেচার পিএস এ তুমি এটাকে কি করবা, স্টোর করে রাখবে। এই যে 4টা স্টেপ, 4টা 5টা স্টেপ আমি অলরেডি বলছি, মুখস্থ করার বিষয় না, তোমার মতো করে তুমি নিজে লিখতে পারবা, ঠিক আছে। এটা একটা আউটলাইন আকারে দেখো দিয়ে আছে, জিনোমিক ডিএনএ নিলাম, তোমার স্পেসিফিক ফ্র্যাগমেন্ট নিলাম, নিয়ে এটাকে আইসোলেট করে আমি পিউরিফাই করার পরে একটা ভেক্টর নেব, ভেক্টরকে কাটবো, ভেক্টরের সাথে আমি জোড়া দেব, ভেক্টরের সাথে জোড়া দিলাম, ভেক্টরের সাথে জোড়া দেওয়ার পরে ফাইনালি আমি এটা একটা কি করবো, একটা মাইক্রো অর্গানিজমের মাধ্যমে আইসোলেট করবো, এই জায়গায় এটা দেয়া নেই, ঠিক আছে, তোমার এই জায়গাটায় মূল দিয়ে আছে, একটা মাইক্রো অর্গানিজমের মাধ্যমে আইসোলেট করবো, করে আমি একটা জিনোমিক ডিএনএ লাইব্রেরি তৈরি করবো, ঠিক আছে। এরপরে আপনাদের দেখেন আরেকটা জিনিস আছে, চ্যাপ্টার 5 এর ভিতর মানে আপনাদেরকে পড়াইছে, যদি না পড়াই আপনাদের এই জায়গায় আছে, সেটা আছে সিডিএনএ লাইব্রেরি বা সিডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ। সিডিএনএ পুরো নাম আমরা জানি কি, কমপ্লিমেন্টারি ডিএনএ। অর্থাৎ যখন তোমার কি হয়, সেন্ট্রাল ডগমাতে তোমরা অলরেডি পড়িছো, নরমালি সাধারণত ডিএনএ থেকে যখন নতুন ডিএনএ সিনথেসিস হয় তাকে আমরা কি বলছি, রেপ্লিকেশন। ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় তখন তাকে আমরা বলছি কি, ট্রান্সক্রিপশন। এখন এই যে আরএনএ থেকে তোমার নরমালি সাধারণত তৈরি হওয়ার কথা আছে কি, প্রোটিন তৈরি হওয়ার কথা, যেটাকে বলবো কি ট্রান্সলেশন। কিন্তু কিছু কিছু ভাইরাস বা তোমার একটা এনজাইম আছে যেটাকে আমরা সাধারণত বলি কি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সাধারণত কি করে, উল্টা দিকে সাধারণত প্রসেসটাকে কি করে দেয়, উল্টা করে দেয়, রিভার্স করে দেয়। তখন আরএনএ থেকে এক পর্যায়ে এমআরএনএ যদি তৈরি হয়, নইলে আরএনএ থেকে উল্টা তোমার আবার তৈরি হয় কি, ডিএনএ তৈরি হয়। এই যে ডিএনএ তৈরি হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড যে ডিএনএ তৈরি হবে, এটাকে সাধারণত আমরা বলি কি, সিডিএনএ, অর্থাৎ কমপ্লিমেন্টারি ডিএনএ, যেটা এক ধরনের কি কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড দ্যাট ইজ জেনারেলি সিনথেসিসড বাই কি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দিয়ে আমরা যদি সিডিএনএ ফর্মে নিয়ে এসে যদি কোনো লাইব্রেরি কনস্ট্রাক্ট করি, তাহলে সেটাকে আমরা বলবো কি, সিডিএনএ লাইব্রেরি। এই যে সিডিএনএ লাইব্রেরিটা কিভাবে তৈরি করি একটা আউটলাইন দিয়ে আছে, এই আউটলাইনটা একটু দেখবেন, ঠিক আছে। আপনারা জাস্ট ডেফিনেশন দেখবেন এবং এমনকি এটা যদি পরীক্ষায় আপনাদের থাকে হয়তো জাস্ট শুধুমাত্র আউটলাইন আকারে দেব, আউটলাইন দ্য স্কিমেটিক প্রেজেন্টেশন অফ সিডিএনএ লাইব্রেরি কনস্ট্রাকশন। প্রথমে আপনার একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট নিলাম, যার একদিকে থাকবে এমআরএনএ, দেখেন অন্যদিকে লেখা আছে পলিএটেইল, 3' সাইডে দেখবেন 4টা এ দিয়ে আছে, যার কারণে এটাকে বলা হয় অনেক সব পলিএটেইল বলি আমরা। তারপরে দেখবেন যে সে জায়গায় অ্যাড অলিগোডিটি, যখন অলিগোডিটি ইউজ করবেন তখন পলিএটেইলের কাছাকাছি কি আসবে, 3টা টি আসতেছে, একটা 3', একটা 5'। তখন রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইমের মাধ্যমে ডিঅক্সি নিউক্লিওটাইডস সে জায়গায় আবার অ্যাড করা হয়, করার পরে তোমার একদিকে আছে তোমার এমআরএনএ এবং আর একদিকে সিডিএনএ সিনথেসিস হয়। তখন টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইমের উপস্থিতিতে সে জায়গায় আবার কি করা হয়, ডিসিটিপি অ্যাড করা হয়, করে নিয়ে তোমার একদিকে গঠন আছে কি হবে, পলিএটেইলের সাথে তোমার এই সাইটোসিন, তোমার নিউক্লিওটাইড গুলো একদিকে তোমার 3' সাথে অ্যাড হবে, অন্যদিকে গঠন আছে আর একটা স্ট্যান্ডের সাথে তোমার কি হবে, থায়ামিন নিউক্লিওটাইড তোমার 5' থাকবে, এবং অন্যদিক এই সাইটোসিন নিউক্লিওটাইড গুলো একটা হেয়ার পিন শেপ চলে দেয়, অনেক সময় এই হেয়ার পিন লুক জিনিসটা আছে, চুলে অনেক সময় দেখবেন যে ক্লিপ টাইপের ইউজ করে, এরকম এই টাইপের বাঁকা টাইপের, এরকম নিউক্লিওটাইডটা অনেক সময় একটা হেয়ার পিন লুপ শেপ ধারণ করে। পরবর্তীতে
তোমার অ্যালকালি হাইড্রোলাইসিস, এবং অ্যালকালি হাইড্রোলাইসিসের মাধ্যমে সে জায়গা থেকে তোমার কি ঘটবে, তোমার এই 5 প্রাইম স্ট্র্যান্ড এবং গঠন আছে, তার সাথে তোমার পলি এ এবং পলিসাইটোসিন গঠন আছে। এই স্ট্র্যান্ডটা একদিকে গঠন আছে, ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হওয়ার পর অনলি সে জায়গা আমার থাকবে কি, তোমার 5 প্রাইম স্ট্র্যান্ড থাকবে একটা, এবং 5 প্রাইম স্ট্র্যান্ডটা তখন ডিএনএ পলিমারেজের উপস্থিতিতে এবং সে জায়গায় ডিএটিপি, ডিসিটিপি, ডিজিটিপি এবং ডিটিটিপির উপস্থিতিতে পরবর্তীতে আবার গঠন আছে একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হয়। তখন গঠন আছে এসআই নিউক্লিয়াস। আপনারা 1 নম্বর চ্যাপ্টারের মধ্যে আপনাদের সিলেবাসে ছিল, আপনার পড়ার কথা এস অন নিউক্লিয়াস। এস অন নিউক্লিয়াসটা একটা স্পেশাল টাইপ অফ এনজাইম, যার মূল কাজ আছে সিঙ্গেল স্ট্র্যান্ড নিউক্লিওটাইড সিনথেসিস করা। এই সিঙ্গেল স্ট্র্যান্ড নিউক্লিওটাইড সিনথেসিসের মাধ্যমে ফাইনালি আমার এই জায়গায় কি তৈরি হবে, একটা কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে, যেটাকে আমরা বলছি কি সিডিএনএ। ঠিক আছে, এই যে একটা আউটলাইন আছে, এই আউটলাইনটা আপনাদের পরীক্ষায় দিলে 3-4 মার্কের শুধুমাত্র একটা আউটলাইন থাকবে, আপনারা একটু দেখবেন। এখন আমাদের পড়া একবারে শেষের দিকে আমরা চলে আসছি। অ্যাপ্লিকেশন সিডিএনএ লাইব্রেরি তৈরি কেন করব, করে লাভটা কি? আমি অলরেডি আপনাদের যেগুলো বলছি তার মধ্যে একেবারে আমার ভাষায় কয়েকটা কথা আপনাদেরকে বলি। অনেক সময় বিভিন্ন ধরনের স্পিসিস গুলো যেগুলো আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে ডে বাই ডে গঠন আছে, এক্সটিংক্ট আছে, এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে। আমরা চাইলে এই ধরনের আমরা যা এই সিডিএনএ লাইব্রেরি ফরমেশনের মাধ্যমে আমরা এগুলোকে কনজারভেশন করতে পারি। কোনো স্পেসিফিক একটা স্পিসিস পাইছি, সেটাকে আমরা আরো মডিফাই করতে চাই, আমরা চাইলে সেটাকে সম্ভব। কোনো নতুন নতুন হাইব্রিড, কোনো স্টেরাইল কোনো স্পিসিস তৈরি করতে চাচ্ছি, স্টেরাইল কোনো গঠন আছে, প্লান্টস ডেভেলপ করতে চাচ্ছি, যেটা আমরা সিডিএনএ লাইব্রেরির মাধ্যমে সম্ভব। অ্যাপ্লিকেশন আপনাদের মতো করে একটু দেখে নিন। সিডিএনএ লাইব্রেরি এবং জিনোমিক ডিএনএ লাইব্রেরি অলরেডি যা আলোচনা করছি একটা লাইনে দিয়ে আছে, পার্থক্যটা দেখে নেবেন। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আছে দেখবেন প্লাক হাইব্রিডাইজেশন। আপনাদের সিলেবাসে অলরেডি আছে প্লাক। আমরা জানি কি প্লাক ফর্ম করা মানে কি, তোমার প্লাক, আপনারা বাসায় বিদ্যুতের প্লাক ঠেলাক দেখেছেন না, জাস্ট মানে কোনো নর্মাল সিচুয়েশনে হঠাৎ করে ঘটনা আছে যে একটু কি হবে, অ্যাবনর্মাল কন্ডিশন হবে, হাইব্রিডাইজেশন। অর্থাৎ জিনিসটা হচ্ছে যে ধরে নেন যে অনেক সময় মানুষের ব্লাড ভেসেলের মধ্যে যদি এলডিএল এর পরিমাণ বেড়ে যায়, তাহলে ব্লাড ভেসেলের মধ্যে কি হয়, অনেক সময় কিছু জায়গায় উঁচু নিচে হবে, এবং এই যে উঁচু নিচে হবে যার কারণে এটাকে বলে প্লাক ফর্ম করা, যেটাকে আমরা বলছি কি অ্যাথারোস্ক্লেরোসিস বলে। এখন সিমিলারলি মলিকুলার বায়োলজির ক্ষেত্রে প্লাক হাইব্রিডাইজেশন বলতে আমরা সাধারণত বলছি ইজ এ টেকনিক ইউজড ইন মলিকুলার বায়োলজি ফর দ্য আইডেন্টিফিকেশন অফ রিকম্বিনেন্ট ফাজ। আমরা কোন ধরনের রিকম্বিনেন্ট ফাজ গুলো, আপনারা যেমন টি2 ব্যাকটেরিওফাজ নাম শুনেছেন, ব্যাকটেরিওফাজ বলেছেন, এই ধরনের কিছু রিকম্বিনেন্ট ফাজ গুলোকে আইডেন্টিফাই করার জন্য এক ধরনের টেকনিক ইউজ করা হয়, যেটাকে আমরা বলছি কি প্লাক হাইব্রিডাইজেশন। জাস্ট এক কথায় আপনারা ডেফিনেশনটা একটু দেখবেন, এর বাইরে দরকার নেই। এরপরে শেষ আমাদের আজকের যে জিনিসটা রিকম্বিনেন্ট ডিএনএ, অলরেডি আপনাদের আলোচনা করা শেষ। আমরা স্পেসিফিক কোনো ডিএনএ ফ্র্যাগমেন্ট নেব, একটা ভেক্টর নেব, নিয়ে দুইটাকে কাটবো এবং দুটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটার পরে লাইগেজ এনজাইম দিয়ে জোড়া দেব। দেওয়ার পরে আমরা যে নতুন যে একটা হাইব্রিড ডিএনএ, একটা মডিফাইড ডিএনএ, যে একটা হাইব্রিড ডিএনএ পাবো, সেটাকে আমরা বলছি কি রিকম্বিনেন্ট ডিএনএ, শর্টে বলছি কি আরডিএনএ, অথবা আমরা চাইলে তাকে আমরা বলতে পারি কি রিকম্বিনেন্ট প্লাজমিড, রিকম্বিনেন্ট ভেক্টর। ঠিক আছে, একটু ডেফিনেশনটা দেখবেন, এই যেমন আপনাদের সুবিধা মতো যে কোনো একটা ফিগার যেটা সুবিধা হয়। আপনাদের যদি দেয়া হয় যে এক্সপ্রেশন অফ দ্য রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল, তুমি কিভাবে গঠন আছে একটা রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল তৈরি করবে এবং কিভাবে এটাকে এক্সপ্রেশন করবা। ঠিক আছে, যে কোনো একটা ফিগার আপনাদের সুবিধা আপনাদের মতো করে একটু দেখেন। লাস্ট যে জিনিসটা আছে একবারে একটা ফুটবল মাঠের মতো দেখবেন, ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট দ্য রিকগনাইজড ওভারভিউ অফ দ্য জিন ক্লোনিং স্ট্র্যাটেজিস। আমরা যে জিন ক্লোনিং সাধারণত যদি করি, তাহলে একটা কোন কোন স্টেপের মাধ্যমে, কোন ওভারভিউ এর মাধ্যমে আমরা খুব ইজিলি গঠন আছে জিন ক্লোনিংটা করতে পারি। ঠিক আছে, একটা কিভাবে সাধারণত করবে, প্রথমে ডিএনএ ফ্র্যাগমেন্ট দেখেন, আমরা ডিএনএ ফ্র্যাগমেন্ট নেব, অবশ্যই নিয়ে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা কি করব, কাটবো। তারপরে মেকানিক্যাল দেখেন শেয়ারিং দিয়ে আছে, তারপরে দিয়ে আছে কি ডিএনএ ডুপ্লেক্স ডিএনএ সিনথেসিস, ডিরেক্ট কেমিক্যাল সিনথেসিস, পরে পিসিআর করি। আমরা সরাসরি কি করতে পারি, অ্যামপ্লিফিকেশন করতে পারি। অন্যদিকে বলা আছে দেখেন জয়নিং টু ভেক্টর, ভেক্টরের সাথে জয়নিং করার জন্য আমরা যেমন হোমোপলিমার টেলিং এর মাধ্যমে করতে পারি, লাইগেশন কোহেসিভ টারবিনের মাধ্যমে করতে পারি, ব্লান্ট এন্ড লাইগেশনের মাধ্যমে করতে পারি, লিঙ্কার মলিকুল, এমনকি টিএ ক্লোনিং।
এরপর যেটা বলা আছে দেখেন, ইন্ট্রোডাকশন ইনটু দ্য হোস্ট। আমরা ভেক্টর তৈরি হওয়ার পর আমরা ভেক্টর ভিতরে আমরা কি করব, আমরা ভেক্টরের ভিতরে আমরা লাইগেশন করার পরে আমরা ঘটনা সেটা হাইব্রিড ডিএনএ তৈরি করব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রান্সফেকশন উইথ রিকম্বিনেন্ট ফাজ। আমরা হোস্টের ভিতরে ঘটনা আছে যে কি করব, আমরা ভেক্টরটাকে ট্রান্সফার করতে পারবো কয়েকটা, তার মধ্যে ট্রান্সফেকশন, ট্রান্সফরমেশন, ইনভিট্রো প্যাকেজিং, এই ধরনের কয়েকটা মেথডের মাধ্যমে। ফাইনালি দেখেন জেনারেলাইজড ওভারভিউ অফ দ্য ক্লোনিং স্ট্র্যাটেজি, শর্টেই যেটা একবারে এক লাইনে বলা আছে, সিলেকশন, স্ক্রিনিং, হাইব্রিডাইজেশন, পিসিআর, ইমিউনোকেমিক্যাল, প্রোটিন প্রোটিন ইন্টারেকশন, প্রোটিন লিগ্যান্ড ইন্টারেকশন, ফাংশনাল কমপ্লিমেন্টেশন, গেইন অফ ফাংশন। টোটালি একবারে সামারাইজ বলা হচ্ছে যে আমরা এইরকম একটা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা Thank you. Today we will start a new chapter, chapter 4C, application of genetic engineering in medicine and agriculture. How can we utilize genetic engineering techniques for the development and improvement of medicinal sector and also the agricultural sector? Just first to read genetic engineering. What is genetic engineering? Genetic engineering is a process that alters the genetic structure of an organism by either removing or introducing DNA. The term genetic engineering was first coined by Jack Williamson in his science fiction novel Dragon's Island, published in 1951. So you read first, define genetic engineering and what is genetic engineering. Genetic engineering is nothing. Below you see the some simple definition. Cut, unzip and rebuild is called genetic engineering. In the genetic engineering approach, first we isolate a specific vector from the microorganism. Therefore, we also isolate a specific gene from the host organism. Then we cut the vector and also the specific gene by restriction enzyme. Therefore, we attach both gene with the vector by the ligase enzyme, then form recombinant DNA or genetically modified DNA. Therefore, it is transferred to the host organism for the mutual profile for the expression of a specific gene. The overall process and overall techniques is called genetic engineering. Genetic engineering also, we also defined another way. Genetic engineering is the most fundamental mechanics of biotechnologies and is a recent offshoot of biotechnological research. It involves gene splicing, recombinant DNA cloning, and tissue culture technology. So you first read what is genetic engineering and which scientist first coined or named the genetic engineering. Major steps of genetic engineering. How many steps? Mainly 5 steps are generally involved in the genetic engineering or recombinant DNA technology. First, selection of desired gene. We will first select desired gene in the any host, isolation and purification of the desired gene, selection of the desired vector, transformation of desired gene in the host cell, expression and evaluation of the desired gene. These 5 steps are the major steps of genetic engineering technique for the improvement of agricultural and medicinal and also the any living system for the production of any hybrid or any hybrid product. Major applications of genetic engineering.
Area of genetic engineering applications. See the outline. First, mRNA/DNA. We know when in central dogma molecular mechanism, first DNA is converted to DNA by the replication process by the use of DNA polymerase. Therefore, DNA is transferred to mRNA. DNA is transferred to RNA basically in the form of RNA, messenger RNA form by the enzyme of the RNA polymerase. This process is called transcription. So, therefore, mRNA is first transferred to cDNA. It is called cDNA. cDNA, the full name of complementary DNA. DNA fragments. Then we use different types of DNA probes, cDNA bank, DNA bank for the use of and for the conservation of ex situ process and also the different types of tissue culture techniques such as micropropagation and many other techniques, germplasm collection, protoplast fusion, and others method. Another, cloning vectors. We select some cloning vectors, plasmid, cosmid, virus, and others. Therefore, after the cut of the specific DNA fragment and also the vector, we ligate it and prepare recombinant DNA. We also used plant cell protoplast culture method in this issue and transfer cells, NIP gene, stress and disease resistance gene and other gene for the formation of insect resistance plant, disease resistance plant, transgenic plant, and also the GM plants, genetically modified plants. In another way, recombinant DNA, from the recombinant DNA, we can produce different types of essential product, essential desired products, vaccine, different types of vaccine, interferon, antibiotics, chemical, superbug, genetically modified microorganisms, and also the monoclonal antibodies. So this figure showing the application of genetic engineering techniques in our society and also the mankind. You read the outline, application of genetic engineering techniques. Next, we see the some sentences. Genetic engineering has advances, the outstanding of many theoretical and practical aspects of gene function and organization. We can use the different types of specific gene for the production of specific characteristics, specific traits, and also the specific properties in plants, and also the different types of microorganisms or living system. So, though the recombinant DNA techniques bacteria has created are capable to synthesize human insulin. We can produce human insulin, human growth hormone, alpha interferon, hepatitis B vaccine, and other medically useful substances such as corona vaccine, generally used by the recombinant DNA technology. Now available coronavirus vaccine, Pfizer, and others. All kinds of vaccines are produced by the use of recombinant DNA technology from microorganism. Plants may be genetically adjusted to enable to fixed nitrogen. Nitrogen fixation, genetic disease can possibly by corrected by replacing dysfunction genes with normally functioning genes. This method is called gene therapy.
we can create any genetic abnormalities by the replace of normal gene. This process is called gene therapy. Nevertheless, a special concern of the focus on such achievements for fear that they might result in the introduction of unfavorable and possibly dangerous traits into microorganisms that are possibly free of them, resistance to antibiotic, production of toxin, tendency to cause disease. Those are the applications of recombinant DNA technology or genetic engineering. So in this section, you first read, define genetic engineering, and you also read major steps of genetic engineering. How many steps involved in genetic engineering process? Then outline the application of genetic engineering technique. No need detail for your April 21 exam. Next, insulin. What is insulin? Insulin is a polypeptide hormone produced by beta cells of the pancreatic islets of Langerhans. We know our pancreas found a cell islets of Langerhans. These islets of Langerhans cell contain 4 cells: alpha cell, beta cell, alpha, beta, gamma, and PP cell. Alpha cell is generally secreted glucagon hormone. Beta cell generally secrete insulin hormone. Delta cell generally secrete somatostatin hormone. PP cell generally secrete pancreatic polypeptides. So insulin is generally secreted by beta cells of islets of Langerhans of pancreas. But when any abnormalities for the beta cell damage, for the insulin tolerance, and many reasons, when beta cell facing a more pressure and also adverse condition, day by day beta cell is death or also the dysfunctioning. Then it works slowly, and the main function of insulin, it plays a central role in regulating blood glucose level. It also a profound effect another metabolism of protein and lipids, and displayed some mitogenic activity. Some of these mitogenic effects are likely mediated by the insulin-like growth factor 1 receptor, and their physiological relevance is questionable. So the main function of insulin is for the decrease of glucose level in our blood system, in our circulatory system. Just insulin metabolize glucose to produce energy that's need. And when a large number of insulin found in our circulatory system, insulin transfer the high level of glucose in cell. Therefore, glucagon utilize the required amount of glucose for the growth, development, and different metabolic processes. When the high amount of glucose level in cell, glucagon also transferred the excess glucose in blood. So the opposite function perform insulin and glucagon. Insulin maintain the glucose level in our circulatory system, and glucagon maintain our glucose level in cell. When the insulin activity is lower, then glucose level is increased in our circulatory system, basically blood, then create an abnormal symptoms called diabetics. Then
we use insulin hormone as a vaccine to maintain the blood glucose level. So see the structure. We know insulin generally consists by 3 chains: chain A, chain B, and chain C. Chain A, chain B, and chain C. Chain A generally consists, both chain consist by amino acid. Chain A consists, totally both chain A, B, C. Those chain generally consist by amino acid. When the pre-insulin is converted to mature insulin, chain C is removed, then only 2 chain exist, chain A and chain B, and those chain are generally attached by disulfide bond. See the S and S, S1 and S2, on and 2 mono, therefore 2 di. This bond is called disulfide bond. So insulin chain is generally consist by disulfide bond. Chain A and chain B, when found, it is mature insulin. A question generally I given your previous semester final, why we do not administer insulin orally. আমরা কেন ইনসুলিন মুখে খাই না? Why insulin inject by blood vessel? See the structure, a easy answer. Insulin is generally consist by 2 chain, chain A and B, and both chains are generally attached by 2 disulfide bond. Disulfide bond. When we intake it orally, the insulin is generally digested by our digestive juice and break down the disulfide bond. Then the 2 chain, chain A and chain B, is separated, and it generally exists as a dysfunctioning level. Then it do not work properly against the metabolism of glucose level. For this reason, we do not consume or intake insulin orally. Generally, it is administered by injection directly to blood vessel. Properties of insulin: onset, peaking time, duration, concentration, route of administration. First, onset. Onset is the length of the before insulin reaches the bloodstream and begins the lowering blood glucose level. Peaking time. Peak time is the time during which insulin is a maximum strength in terms of lowering blood glucose. Duration, how insulin continued to lower blood glucose. Concentration, also the properties and also the route of administration. We administered insulin by injection of the blood vessel, not orally. Important functions of insulin: it stimulates the uptake of glucose by muscle and adipose tissue, it stimulates glycolysis, it stimulates glycogenesis, it stimulates protein synthesis, inhibits gluconeogenesis, inhibits lipolysis. Those are the major functions of insulin. Why insulin is not administered orally, already discussed this point. Next, production of recombinant insulin. How can we produce recombinant insulin? By genetic engineering technique. See the outline. First, we select a bacterium containing plasmid DNA, and we also select a human cell
human cell that contain gene, that contain first DNA, and we know DNA contain a specific gene. Therefore, we cut vector by restriction enzyme, and we also cut the DNA as a sticky end. Therefore, we ligate vector DNA with a specific DNA by ligase enzyme. Next, it produce, and this DNA is called recombinant DNA or genetically modified DNA or hybrid DNA. Then this DNA contain one side a vector and another side is a specific DNA. Then the DNA will transfer the DNA to a specific host and also a model host. Generally, we use a model host of organism, E. coli bacteria, E. coli. Plasmid is reintroduced into bacterium. Therefore, engineered bacteria multiply producing insulin. We use the specific DNA that contain insulin producing gene, and we collect the gene from the pancreas islets of Langerhans, beta cell of islets of Langerhans of pancreas. Then engineered bacteria multiply producing insulin. Therefore, engineered insulin is separated and purified to produce human insulin. And vialing it for inject the diabetic patient. It is the main procedure for the production of recombinant insulin in E. coli. Then we use the recombinant insulin to the control of glucose level in the diabetic patients. It is the outline. So you read in this section, define insulin structure, just we see for your learn. Then properties of insulin, function of insulin, therefore why insulin is not administered orally. Next, production of insulin, just outline. Next, growth hormone. What is growth hormone? Growth hormone, also known as somatotropin, is a polypeptide hormone that stimulates growth, cell production, and cell regeneration in humans and other animals. Growth hormone synthesis and release from pituitary is regulated by two hypothalamic factors. Human growth hormone is a peptide hormone synthesis in the anterior pituitary. It promotes normal body growth and lactation and influences various aspects of cellular metabolism. So, insulin is a peptide hormone that is generally secreted from the anterior pituitary gland, and it is a major hormone for the regulation of growth. When growth hormone dysfunction and growth hormone work slowly, different types of symptoms generally occur, such as dwarfism. Generally, we call Bengali Bamon. So growth hormone is very essential to the growth hormone cell proliferation and cell regeneration in living system. Therapeutic use of growth hormone. Growth hormone generally used for the treatment and also therapy of different types of disease, such as treatment of short status dwarfism caused by growth hormone deficiency, treatment of defective growth caused by various disease, medical conditions, induction of lactation, counteracting aging, treatment of obesity, bodybuilding, induction of ovulation. Those are the main therapeutic uses of growth hormone. Next, production of recombinant growth hormone. How can we produce recombinant growth hormone? First,
E. coli fermentation. First, we collect sample and we isolate E. coli. Then we grow the E. coli bacteria in fermenter or bioreactor. This process is called fermentation. Then we centrifuge it. Homogenization of suspended cell paste. When we centrifuge, the cell wall and cell membrane are broken down. Then we found the bacterial DNA or host DNA in the solution. This solution is called supernatant. Homogenization of suspended cell paste. Polyethylene aminic precipitation of nucleic acid, ammonium sulfate precipitation. Then we use ammonium sulfate for the precipitation of lipid and protein layer from the solution. Then ion exchange, we use ion exchange chromatography. Therefore, cation exchange chromatography. Next, ammonium sulfate precipitation again. Finally, gel filtration. We use gel filtration chromatography for the isolation and purification of the recombinant growth hormone for the storage and use of the treatment of different growth hormone deficiency disorder. So in this area, you first read what is growth hormone, therapeutic uses of growth hormone, and outline the production of growth hormone in E. coli. Next, some factors known to affect the rate of secretion of growth hormone. Why growth hormone secretion are decreased in the living system? Different factors are involved in these cases. Why growth hormone secretion increase? Some factors involved. And why growth hormone secretion is decreased? Growth hormone secretion decreased generally occur by the different reason. First, obesity. When overgrowth, when over body weight, this condition is called obesity. Elevated blood glucose, beta androgenic antagonist, alpha androgenic antagonist, and increase growth hormone secretion. Growth hormone secretion, starvation. When a high thirst, sleep, stress, exercise, low blood glucose, several amino acids, glucagon, vasopressin, alpha androgenic antagonist and beta androgenic antagonist. Those are the involved different types of factors that increase the growth hormone secretion and also the decrease the growth hormone secretion. Next, recombinant growth hormone preparation approval for general medical use. Globally, different companies and also different organizations generally approved for the production of growth hormone by the FDA, Food and Drug Administration, for the use and also the treatment of different types of growth hormone deficiency disorder. Product trade name, some trade name: Hematrop, Neutropin, Neutropin AQ, Biotropin, Gentropin, Seagen, Serostim, Norditropin. Those are the different trade name of growth hormone that generally produced globally. Different reputed biotechnology company: Eli Lilly, Gentech, Sortes Pharma AG, Biotechnology General, Pharmacia and Abzohan, Serono Laboratories, Novo Nordisk. All the reported companies in globally
They produce different types of biotechnology and also the medical production and also the distribution globally. Indication: human growth hormone deficiency in children, human growth also deficiency in children, growth failure, Turner syndrome, and also the Down syndrome. Sometimes it is also used the Down syndrome, growth hormone deficiency in children, treatment of AIDS associated catabolism, wasting, treatment of growth failure in children due to inadequate growth hormone secretion. So you read this table, how many types of growth hormone generally prepared globally by genetic engineering technique, which company involved for the production of this product, and which indications we generally use the growth hormone. Next, agricultural field, application of genetic engineering agricultural field. First, transgenic plants. We use transgenic plants for the protection of different types of abiotic and biotic stress resistance plant by the genetic engineering technique. The plants in which a functional foreign gene has been incorporated by biotechnological methods that are generally not present in plants, called transgenic plant. So first we isolate and desired and specific characteristics from any specific sources. Then first we cut and therefore transfer it to the plants for the development of any specific traits and also the any specific properties. This type of plants is called transgenic plants. Herbicide resistance plant. When we develop a plant for the remove or kill up different types of unwanted weeds, this type of plants is called herbicide resistance plant. We develop herbicide resistance plant by the two methods. On modification of the target gene, we modify existing plant genes by the modification of target genes for the control of any unwanted weed. Therefore, detoxification or degradation of herbicide. The existing gene, when we develop by transgene and also the improvement of the specific gene by the increase of promoter or enhancer, and we decrease and we kill the unwanted weed by the degradation or detoxification of this process. Genetically modified crops. Genetically modified crops are all kinds of transgenic plants, or that is generally developed by the genetic engineering process or recombinant process. This type of crops or these types of plants is called genetically modified crops. Genetically, some examples of different genetically modified crops: maize, soybean, oilseed rape, squash, potato, trait, insect resistance,